আজ আমরা নীল গেইম্যানের বিখ্যাত কমিক্স সিরিজ যেটা থেকে নেটফ্লিক্স শো দ্য স্যান্ডম্যান তৈরি হয়েছে সেটার সিজন 1 নিয়ে একটু গভীরে যাব। হাতে যে সারসংক্ষেপ আছে তাতে দেখছি গল্পটার স্বপ্নের রাজা মরফিয়াসকে নিয়ে, মানে ড্রিম, যিনি কিনা ১০৫ বছর বন্দী ছিলেন, তারপর মুক্তি পান। হ্যাঁ, আর এই আলোচনায় আমরা আসলে দেখব মরফিয়াসের ওই বন্দিদশা থেকে মুক্তির সফরটা, আর তারপর কিভাবে তিনি তার হারানো ক্ষমতা, তার রাজ্য পুনরুদ্ধার করলেন, সেই দিকগুলো। তবে শুধু শক্তি ফিরে পাওয়াই নয়, এই পুরো যাত্রায় শাসক হিসেবে তার নিজের ভেতরের যে পরিবর্তন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একদম। গল্পটা তো শুরু হচ্ছে ১৯১৬ সালে, যখন ড্রিম মানে মরফিয়াস ভুল করে এক জাদুকরের পাতা ফাঁদে বন্দী হয়ে যান। ঠিক, আর সেটার ফল কিন্তু মারাত্মক হয়েছিল। হ্যাঁ, পৃথিবীতে তখন ওই অদ্ভুত স্লিপিং সিকনেস ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। আর তার অনুপস্থিতিতে তার নিজের রাজ্য মানে দ্য ড্রিমিং, ওটাও তো প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। তাহলে এই যে এত বছর পর, ১০৫ বছর পর যখন তিনি মুক্তি পেলেন, তার প্রথম কাজটা কি ছিল? দেখুন, মুক্তি পাওয়ার পর তার প্রথম লক্ষ্যই ছিল ওই হারানো শক্তির প্রতীকগুলো খুঁজে বের করা। আচ্ছা, ওই ৩টে জিনিস, বালির থলি, হেলমেট আর রুবি। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখানে একটা জরুরি ব্যাপার আছে। এই প্রতীকগুলো কিন্তু শুধু ক্ষমতার উৎস নয়, এগুলো আসলে ড্রিমের পরিচয়ের অংশ, তার সত্তারই প্রতিচ্ছবি বলা যায়। ও আচ্ছা, মানে এগুলো পুনরুদ্ধার করাটা শুধু পাওয়ার ফিরে পাওয়া নয়? না না, শুধু তাই নয়, এটা অনেকটা নিজের খণ্ডবিখণ্ড সত্তা বা আত্মপরিচয়কে আবার জোড়া লাগানোর মতো। যেমন ধরুন ওই জোহানা কনস্ট্যান্টাইনের কাছ থেকে বালির থলি উদ্ধারের ঘটনাটা। হ্যাঁ, ওটা শুধু একটা প্রতীক ফিরে পাওয়া ছিল না। আমার মনে হয় ওটা ছিল আধুনিক পৃথিবীর মানুষের যে জটিলতা, সেটার সাথে ড্রিমের প্রথম সরাসরি সংযোগ। ইন্টারেস্টিং। আর হেলমেট উদ্ধারের জন্য যে নরকে গেলেন, লুসিফার মর্নিং স্টারের মুখোমুখি হলেন, সেটা তো গল্পের একটা দারুণ মোড়। লুসিফারের সাথে তার যে বিতর্কটা হয়, যেখানে ড্রিম বলেন যে আশা বা হোপ হলো সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই দৃশ্যটা আসলেই শক্তিশালী ছিল। ভয় বা হতাশার চেয়েও আশার জোর বেশি। ঠিক, এই বিতর্কটা আসলে স্বপ্নের গুরুত্বকেই তুলে ধরে। মানুষ যতক্ষণ স্বপ্ন দেখতে পারে ততক্ষণ সে কিন্তু টিকে থাকতে পারে, এটাই মূল কথা। কিন্তু রুবি উদ্ধারের গল্পটা আবার বেশ অন্যরকম, তাই না? একটু যেন ডার্ক। হ্যাঁ, কিছুটা। জন্ডি যখন রুবিটা ব্যবহার করে মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো বের করে আনছিল, মানে ওই ২৪-৬০ পর্বটা বেশ ভয় ধরানো ছিল। উফ, হ্যাঁ, ক্ষমতার এরকম অপব্যবহার দেখলে সত্যি প্রশ্ন জাগে মনে। এটা আসলে দেখায় যে স্বপ্ন বা এই ধরনের ক্ষমতা যখন ভুল হাতে পড়ে, তখন সেটা কতটা বিধ্বংসী হতে পারে। আর এই সময়ে কিন্তু গল্পে আরও দুটো বড় সমস্যা সামনে আসে। ঠিক, একদিকে তো ওই দ্য করিন্থিয়ান, ড্রিমের তৈরি করা একটা দুঃস্বপ্ন যে কিনা বাস্তব জগতে পালিয়ে এসে খুনখারাপি শুরু করে। সে যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া বিশৃঙ্খলার একটা জলজ্জন্ত প্রতীক। আর অন্যদিকে রোজ ওয়াকার, একজন সাধারণ মেয়ে যে আসলে একজন ড্রিম ভর্টেক্স। হ্যাঁ, এমন এক সত্তা যার শক্তি অজান্তেই স্বপ্নরাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, সব স্বপ্নের সীমানা মুছে দিয়ে। আচ্ছা, এই দুটো বিপদ, করিন্থিয়ান আর রোজ ওয়াকার, এগুলোকে কিভাবে দেখেন, মানে বৃহত্তর প্রেক্ষাপটে? দেখুন, করিন্থিয়ান দেখাচ্ছে যে দুঃস্বপ্ন যদি নিয়ন্ত্রক ছাড়া থাকে, তাহলে তা বাস্তবতাকে কিভাবে গ্রাস করতে পারে। আর রোজ ওয়াকারের ঘটনাটা, সেটা ড্রিমকে একটা ভীষণ কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। তিনি তো একজন এন্ডলেস, শাশ্বত সত্তা, তার কাছে এটা একটা নৈতিক সংকট। মানে একদিকে একজন নিরীহ মানুষ রোজ, তাকে বাঁচাতে হবে, আবার অন্যদিকে পুরো স্বপ্ন রাজ্যটাকেও রক্ষা করতে হবে। দুটো একসাথে কিভাবে সম্ভব? ঠিক এখানেই তার বোন ডিজায়ারের ষড়যন্ত্র পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলে। ডিজায়ার তো চায় ড্রিম ভুল করুক। শেষ পর্যন্ত সমাধানটা আসে রোজের দিদিমা ইউনিটি কিনকেডের আত্মত্যাগের মাধ্যমে। হ্যাঁ, এই ঘটনাটা কি ড্রিমকে শাসক হিসেবে কিছুটা বদলাতে সাহায্য করে, মানে কঠোরতার বদলে হয়তো ক্ষমার গুরুত্ব বুঝতে? আমার তো তাই মনে হয়। একজন এন্ডলেস সত্তার জন্য এই পরিবর্তনটা কিন্তু বিশাল। এই অভিজ্ঞতা তাকে তার শাসনের ধরনে মানে অ্যাপ্রোচে একটা পরিবর্তন আনতে বাধ্য করে। তিনি করিন্থিয়ানকে ধ্বংস করলেও তাকে আবার নতুন করে সৃষ্টি করার পথটাও খোলা রাখেন, ডিজায়ারের পরিকল্পনা ব্যর্থ করেন। আর তারপর ভাঙা রাজ্য পুনর্গঠনে মন দেন। হ্যাঁ, আর এই পুরো প্রক্রিয়ায় তিনি বুঝতে পারেন যে আসল শক্তি ওই প্রতীকগুলোতে নয়,
মানে ওগুলো নিছক বাহ্যিক অবলম্বন। তাহলে আসল শক্তি কোথায়? আসল শক্তিটা আসলে বিশ্বাসে, দায়িত্ববোধে আর সময়ের সাথে নিজেকে বদলানোর ক্ষমতার মধ্যে। তাহলে এই সিজনের মূল কথাটা দাঁড়াচ্ছে যে ক্ষমতা মানে শুধু শক্তি দেখানো নয়, এর সাথে দায়িত্ব, সংযম আর পরিবর্তন, এই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। একদম। ওই দীর্ঘ বন্দিদশা হয়তো ড্রিমের অহংকে আঘাত করেছিল, কিছুটা ভেঙেছিল, কিন্তু সেটা তাকে একজন শাসক হিসাবে আরও পরিণত, আরও বুঝদার করে তুলেছে। যদিও শেষে লুসিফারের ওই প্রতিশোধের হুমকি একটা নতুন সংঘাতের দিকেই ইঙ্গিত করছে, তাই না? ঠিক। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, ড্রিম কি তার এই নতুন উপলব্ধি, এই পরিবর্তন নিয়ে ভবিষ্যতে চ্যালেঞ্জগুলো সামলাতে পারবেন? মানে ধরুন লুসিফার বা ডিজায়ারের নতুন কোনো চাল। স্বপ্ন, বাস্তবতা আর দুঃস্বপ্নের মধ্যে এই যে সূক্ষ্ম ভারসাম্য, এটা কি আদৌ রক্ষা করা সম্ভব, নাকি সংঘাতই এদের নিয়তি? এই ভাবনাটা না হয় দর্শকদের জন্য তোলা থাক, তারা নিজেরা ভেবে দেখতে পারে।